যখন দেবতাদের সবচেয়ে ভয়ঙ্কর শত্রু টাইটান ক্রোনোস 1000 বছরের বন্দিত্ব ভেঙে আবার জেগে ওঠে, তখন কেঁপে ওঠে পুরো পৃথিবী। দেবতাদের শক্তি ফুরিয়ে যাচ্ছে, মানুষ তাদের বিশ্বাস করা বন্ধ করে দিয়েছে। আর ঠিক সেই সুযোগেই নরকের গভীরতম কারাগার টার্টাস থেকে মুক্তি পাওয়ার অপেক্ষায় আছে এক মহাপ্রলয়। কিন্তু সমস্যা হলো, যারা পৃথিবীকে রক্ষা করবে সেই দেবতারাই এখন বন্দী। আর তখন পুরো মানব জাতির শেষ আশা হয়ে দাঁড়ায় একজন মানুষ, যে আগেও পৃথিবীকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়েছিল। তার নাম পার্সিয়াস। গল্পের শুরুতেই আমরা দেখি এক ভয়াবহ যুদ্ধক্ষেত্র, চারিদিকে আগুন, ধ্বংস আর মৃত্যুর আর্তনাদ। মনে হয় যেন পৃথিবীর শেষ দিন চলে এসেছে। পাহাড়ের থেকেও বিশাল এক জ্বলন্ত হাত মাটিকে ছিঁড়ে আগুন ছড়িয়ে দিচ্ছে। 2 মাথা আর 4 হাতলা এক দানব সৈন্যদের টুকরো টুকরো করে ফেলছে। এই নরকসম যুদ্ধক্ষেত্রের মাঝখানে দাঁড়িয়ে আছে পার্সিয়াস। হঠাৎ সে দেখতে পায় তার ছোট্ট ছেলে হেলিয়াস ঠিক ওই ধ্বংসের মাঝখানে আটকে গেছে। একজন বাবার মতো ছেলেকে বাঁচানোর জন্য সে দৌড়ে যায়, আর ঠিক তখনই সেই বিশাল আগুনের হাত সবকিছু ধ্বংস করে দেয়। পার্সিয়াস হঠাৎ ঘুম ভেঙে উঠে বসে। এটা ছিল একটা দুঃস্বপ্ন, কিন্তু তার চোখে স্পষ্ট ভয়ের ছাপ, কারণ সে বুঝতে পারে এই স্বপ্ন শুধু স্বপ্ন নয়, খুব শিগগিরই পৃথিবীর উপর নেমে আসতে চলেছে এক ভয়ঙ্কর বিপর্যয়। আর্গোসের যুদ্ধের পর কেটে গেছে 10 বছর। সেই যুদ্ধে পার্সিয়াস হত্যা করেছিল ভয়ঙ্কর ক্রাকেনকে, কিন্তু এখন সে আর বীর যোদ্ধা নয়। তার স্ত্রী আয়ও মারা গেছে, আর এখন তার পুরো পৃথিবী শুধু তার ছেলে হেলিয়াস। যুদ্ধ আর রক্তপাত থেকে দূরে থাকতে সে ছেলেকে নিয়ে এক সাধারণ জেলের জীবন বেছে নিয়েছে। কিন্তু শান্তি বেশি দিন টিকে না। এক রাতে ভয়ঙ্কর ভূমিকম্পে পুরো পৃথিবী কেঁপে ওঠে, মাটি ফেটে যেতে থাকে, আর পৃথিবীর সবচেয়ে গভীর অন্ধকার কারাগার টার্টাসে শুরু হয় অদ্ভুত অস্থিরতা। এই জায়গায় শুধু দানবরাই বন্দী নয়, এখানেই বন্দী আছে টাইটানদের রাজা ক্রোনোস, যে শতাব্দীর পর শতাব্দী ধরে অপেক্ষা করছে দেবতাদের ধ্বংস করার জন্য। ঠিক সেই রাতেই বজ্রপাতের সঙ্গে হাজির হন দেবতাদের রাজা জিউস। কিন্তু আজ তার চোখে আগের মতো শক্তি নেই, আছে শুধু আতঙ্ক। জিউস পার্সিয়াসকে বলেন, মানুষ এখন দেবতাদের বিশ্বাস করা বন্ধ করে দিয়েছে। তারা আর প্রার্থনা করে না, আর মানুষের বিশ্বাস ছাড়া দেবতাদের শক্তিও ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। তিনি সতর্ক করেন, যদি ক্রোনোস টার্টাস থেকে মুক্তি পায় তাহলে পুরো পৃথিবী আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। জিউস পার্সিয়াসকে সাহায্য করতে বলেন, কিন্তু পার্সিয়াস এবার রাজি হয় না। সে বলে সে আর যুদ্ধ করতে চায় না, সে শুধু তার ছেলেকে নিরাপদে রাখতে চায়। বিদায় নেওয়ার আগে জিউস শুধু একটা কথাই বলতে চায়, তোমার অর্ধেক মানুষ হয় তোমাকে দেবতাদের থেকেও শক্তিশালী করে তোলে। এরপর জিউস সরাসরি টার্টাসের গভীরে পৌঁছে যায়। সেখানে আগে থেকেই উপস্থিত ছিল সমুদ্রের দেবতা পোসাইডন, আর কিছুক্ষণ পর আসে জিউসের ছেলে এরিস। কিন্তু এরিসের চোখে বাবার প্রতি ঘৃণা, কারণ সে বিশ্বাস করে জিউস সবসময় পার্সিয়াসকে তার চেয়েও বেশি গুরুত্ব দিয়েছে। জিউস তখন পাতালপুরীর দেবতা হেডিসকে আহ্বান করে পুরনো শত্রুতা ভুলে একসঙ্গে লড়াই করার প্রস্তাব দেয়। কিন্তু ঠিক তখনই চারপাশ থেকে আক্রমণ করে অসংখ্য দৈত্য। এটা ছিল একটা ফাঁদ। হেডিস তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আর সবচেয়ে বড় ধাক্কা আসে তখন, যখন এরিস নিজের বাবার বিরুদ্ধে অস্ত্র তুলে নেয়। জিউস হতবাক হয়ে যায়। নিজের ছেলে তাকে আঘাত করে অজ্ঞান করে ফেলে, আর তার সবচেয়ে শক্তিশালী অস্ত্র থান্ডারবোল্ট ছিনিয়ে নেয়। পরদিন থেকেই পৃথিবীতে শুরু হয় প্রকৃত ধ্বংস। মাটির নিচ থেকে বেরিয়ে আসতে থাকে ভয়ঙ্কর সব দানব, আগুনে পুড়তে থাকে গ্রাম, শহর এবং মানুষ। পার্সিয়াস হঠাৎ দেখতে পায় এক জ্বলন্ত আগুনের গোলা তার গ্রামের দিকে ছুটে আসছে। সে দ্রুত বাড়ির দিকে দৌড়ায়। তারপর মাটি বিস্ফোরণের মতো ফেটে যায়, আর সেখান থেকে বেরিয়ে আসে এক দুঃস্বপ্নের দানব কাইমেরা। 2 মাথাওয়ালা এই ভয়ঙ্কর দানবের এক মুখ থেকে বের হয় বিষ, আর অন্য মুখ থেকে আগুন। তার লেজটা আবার বিষাক্ত সাপের মতো। চারিদিকে মানুষ জীবন্ত পুড়ে মরছে। আর ঠিক তখনই পার্সিয়াস দেখে দানবটা তার ছেলে হেলিয়াসের দিকে এগোচ্ছে। এক মুহূর্ত দেরি না করে জিউসের দেওয়া তলোয়ার হাতে নিয়ে দৌড়ে যায়। এরপর শুরু হয় সিনেমার অন্যতম ভয়ঙ্কর যুদ্ধ। কাইমেরা আগুন ছুড়ে পুরো গ্রাম ধ্বংস করে দিচ্ছে। পার্সিয়াস তার গতি আর বুদ্ধি ব্যবহার করে দানবটার উপর ঝাঁপিয়ে পড়ে, কখনো দেওয়াল ভেঙে, কখনো আগুন এড়িয়ে, কখনো বিষাক্ত আক্রমণ থেকে বেঁচে সে প্রাণপণ লড়াই চালিয়ে যায়। এক পর্যায়ে কাইমেরা একটা জালে আটকে পড়ে। পার্সিয়াস সুযোগ বুঝে তার এক মাথাকে লোহার অ্যাঙ্কর দিয়ে মাটিতে আটকে দেয়, আর অন্য মাথাকে চেন দিয়ে
টেনে ধরে। তারপর সে দানবটাকে নিজের আগুনে নিজের উপর ছুঁড়ে মারতে বাধ্য করে, আর কয়েক সেকেন্ডের মধ্যেই ভয়ঙ্কর কাইমেরা নিজের আগুনে পুড়ে ছাই হয়ে যায়। পার্সিয়াস যুদ্ধ জিতে যায় ঠিকই, কিন্তু তার পুরো গ্রাম ধ্বংস হয়ে গেছে। এখন সে বুঝতে পারে জিউস যা বলেছিল সেই মহাপ্রলয় সত্যি শুরু হয়ে গেছে। তাই সে তার ছেলে হেলিয়াসকে নিয়ে রওনা দেয় দেবতাদের পাহাড় মাউন্ট অফ আইডলসের দিকে, যে জায়গা একসময় মানুষের প্রার্থনায় ভরে থাকতো, কিন্তু এখন সেটাও প্রায় মৃত। পার্সিয়াস সেখানে জিউসকে ডাকতে প্রার্থনা করে। আকাশে বজ্রপাত হয়, কিন্তু জিউসের বদলে হাজির হয় আহত পোসাইডন। মৃত্যুর আগ মুহূর্তে পোসাইডন জানায় হেডিস আর এরিস তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, আর এখন শুধু পার্সিয়াসই জিউসকে বাঁচাতে পারে। কিন্তু তার জন্য তাকে খুঁজে বের করতে হবে দেবতাদের মহান অস্ত্র নির্মাতা হেফেস্টাসকে। শেষ নিঃশ্বাসে পোসাইডন নিজের ত্রিশূল পার্সিয়াসের হাতে তুলে দেয় আর বলে, আমার ছেলে অ্যাজেনরকে খুঁজে বের করো, সে তোমাকে পথ দেখাবে। এরপর পার্সিয়াস তার ছেলে হেলিয়াসকে নিরাপদে রেখে নিজের জাদুকরী উড়ন্ত ঘোড়া পেগাসাসে চড়ে যাত্রা শুরু করে। আর আকাশ থেকে নিচে তাকিয়ে সে যা দেখে তা যেন পৃথিবীর শেষ দৃশ্য। চারিদিকে শুধু আগুন, ধ্বংস আর মৃত্যুর ছায়া। পৃথিবীর উপর তখন ধ্বংস নেমে এসেছে, চারিদিকে আগুন, মৃত্যু আর আতঙ্ক। পার্সিয়াস বুঝে যায় এবার যদি সে যুদ্ধ না করে তাহলে শুধু পৃথিবী নয়, তার নিজের ছেলে হেলিয়াসও বাঁচবে না। তাই আর কোনো দ্বিধা না করে সে উড়ন্ত ঘোড়া পেগাসাসে চড়ে রওনা দেয় রানী অ্যান্ড্রোমেডার শিবিরের দিকে। দূর আকাশে পেগাসাসকে উড়ে আসতে দেখে শিবিরের সৈন্যরা আতঙ্কিত হয়ে পড়ে। তাদের মনে হয় যেন কোনো বিশাল দানব তাদের দিকে ছুটে আসছে। সৈন্যরা সঙ্গে সঙ্গে অস্ত্র তুলে নেয়, কিন্তু ঠিক তখনই অ্যান্ড্রোমেডা চিনে ফেলে তাকে। থামো ও পার্সিয়াস! সৈন্যরা অস্ত্র নামিয়ে ফেলে, আর বহু বছর পর মুখোমুখি হয় দুই পুরনো সঙ্গী। অ্যান্ড্রোমেডার চোখে এখনো সেই পুরনো অনুভূতির ছায়া রয়ে গেছে, কিন্তু আগের সেই কোমল রাজকুমারী এখন আর নেই। এখন সে একজন সাহসী যোদ্ধা, যে নিজের সৈন্যদের নিয়ে দানবদের বিরুদ্ধে লড়াই করছে। পার্সিয়াস শিবিরে ঢুকে দেখতে পায় চারিদিকে আহত সৈনিক, কারো শরীর পুড়ে গেছে, কেউ মৃত্যুর সঙ্গে লড়ছে। সে বুঝতে পারে দেবতাদের পতনের সঙ্গে সঙ্গেই পৃথিবীও ধীরে ধীরে নরকে পরিণত হচ্ছে। পার্সিয়াস অ্যান্ড্রোমেডাকে বলে দেবতাদের শেষ সময় চলে এসেছে। তারপর সে জানতে চায় অ্যাজেনরের কথা। অ্যান্ড্রোমেডা তাকে নিয়ে যায় এক অন্ধকার কারাগারের ভেতরে। সেখানে শিকলে বাঁধা অবস্থায় বসে আছে অ্যাজেনর, পোসাইডনের ছেলে, কিন্তু তাকে দেখে মোটেও কোনো বীর যোদ্ধা মনে হয় না। সে একজন চোর, প্রতারক আর পালিয়ে বেড়ানো মানুষ, যে নিজের দেবশক্তির প্রতিও কোনো আগ্রহ রাখে না। কিন্তু যখন সে জানতে পারে তার বাবা পোসাইডন মারা গেছে, তখন তার চোখের দৃষ্টি বদলে যায়। সে ধীরে বলে, তাহলে এবার সত্যি পৃথিবীর শেষ শুরু হয়ে গেছে। অ্যাজেনর জানায় টার্টার্সের সেই ভয়ঙ্কর গোলকধাঁধার মানচিত্র পৃথিবীতে মাত্র একজনই তৈরি করতে পারে, হেফেস্টাস, দেবতাদের সেই কিংবদন্তি অস্ত্র নির্মাতা, যে জিউসের থান্ডারবোল্ট আর পোসাইডনের ত্রিশূল তৈরি করেছিল। কিন্তু দেবতারা তাকে বহু আগেই অলিম্পাস থেকে নির্বাসিত করেছিল। এখন সে লুকিয়ে আছে এক রহস্যময় দ্বীপে। তাই পার্সিয়াস, অ্যান্ড্রোমেডা আর অ্যাজেনর সমুদ্র পথে যাত্রা শুরু করে। চারিদিকে এত ঘন কুয়াশা যে সমুদ্র আর আকাশ এক হয়ে গেছে। জাহাজ যেন অন্ধকারের মধ্যে হারিয়ে যাচ্ছে। ঠিক তখনই অ্যাজেনর পার্সিয়াসের কাছে তার বাবার ত্রিশূল চাই। সে বলে পোসাইডনের অস্ত্র ছাড়া ওই দ্বীপ কখনো খুঁজে পাওয়া যাবে না। পার্সিয়াস কিছুক্ষণ চুপ থাকে, তারপর বিশ্বাস করে ত্রিশূলটা অ্যাজেনরের হাতে তুলে দেয়। আর ত্রিশূল হাতে নিতেই পুরো সমুদ্র যেন জেগে ওঠে। পানির নিচ থেকে এক বিশাল শক্তি জাহাজটাকে নিজের দিকে টেনে নিতে থাকে। ঢেউগুলো নিজেরাই রাস্তা তৈরি করে দেয়, আর ধীরে ধীরে তারা পৌঁছে যায় সেই রহস্যময় দ্বীপে। দ্বীপটা দেখতে স্বর্গের মতো সুন্দর, ঘন জঙ্গল, বিশাল গাছ আর অদ্ভুত নীরবতা। কিন্তু সেই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে মৃত্যু। জঙ্গলে ঢুকতেই তারা বুঝতে পারে চারিদিকে ফাঁদ পাতা, আর কিছু দূরে যেতেই অ্যাজেনর ভুল করে একটা ফাঁদ সক্রিয় করে ফেলে। মুহূর্তের মধ্যেই লোহার খাঁচা তাকে বন্দি করে আকাশে টেনে তোলে। ঠিক তখনই জঙ্গলের গভীর থেকে ভেসে আসে এক বিকট গর্জন। পার্সিয়াস সময় নষ্ট না করে দৌড়ে যায়, কিন্তু হঠাৎ করে তার সামনে নড়তে শুরু করে বিশাল গাছগুলো। তারপর অন্ধকার ভেদ করে বেরিয়ে আসে এক বিশালাকায় দৈত্য, সাইক্লোপস। এক চোখলা সেই দানব এত বড় যে তার প্রতিটি আঘাতে গাছগুলো দুটুকরো হয়ে যাচ্ছে। অন্যদিকে আরেক সাইক্লোপস আক্রমণ করে অ্যান্ড্রোমেডাদের। সৈন্যরা একে একে মরতে থাকে। অ্যান্ড্রোমেডা প্রাণ বাঁচাতে এক গর্তে লুকিয়ে পড়ে, কিন্তু দানবটা যেন মৃত্যুর মতো তাদের পিছু নিচ্ছে। এদিকে পার্সিয়াস একটা ফাঁদের কাছে পৌঁছে যায়। ঠিক তখনই সাইক্লোপস তার উপর ঝাঁপিয়ে পড়ে। পার্সিয়াস তলোয়ার দিয়ে দানবটার হাত আটকে দেয়। কিছু সৈনিকও এসে তাকে সাহায্য করে, আর সেই সুযোগেই পার্সিয়াস ফাঁদটা চালু করে দেয়। হঠাৎ একটা বিশাল গাছ দোল খেয়ে সোজা সাইক্লোপসের মাথায় আছড়ে পড়ে। দানবটা যন্ত্রণায় চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে। তার চিৎকার শুনে অন্য সাইক্লোপসও থেমে যায়। ঠিক তখনই জঙ্গলের গভীর থেকে বেরিয়ে আসে এক বৃদ্ধ সাইক্লোপস, আর তার সঙ্গে
থাকে জীবিত অ্যাজেনর। বৃদ্ধ দানবটা পোসাইডনের ত্রিশূল দেখে মাথা নিচু করে। সে জানায় সে হেফেস্টাসের রক্ষক, এই জঙ্গল আর এই দ্বীপের পাহারাদার। অন্যদিকে পাতালপুরীতে তখন জিউস বন্দী। হেডিস আর এরিস তাকে শিকল দিয়ে বেঁধে রেখেছে। এরিসের চোখে এত ঘৃণা যে সুযোগ পেলেই সে নিজের বাবাকে হত্যা করতে চায়, কিন্তু হেডিস তাকে থামায়, কারণ তাদের পরিকল্পনা আরো ভয়ঙ্কর। তারা ক্রোনোসের সঙ্গে চুক্তি করেছে, যদি তারা জিউসের দেবশক্তি ক্রোনোসকে দেয় তাহলে বদলে ক্রোনোস তাদের অমরত্ব দেবে। হেডিস বলে দেবতারা এখন মরতে শুরু করেছে, আর দেবতাদের মৃত্যু মানে সম্পূর্ণ বিলুপ্তি। এদিকে পার্সিয়াস আর তার দল পৌঁছে যায় পাহাড়ের নিচে থাকা এক বিশাল গুহায়। সেখানেই তারা প্রথমবার দেখে হেফেস্টাসকে। দেবতাদের কিংবদন্তি কারিগর এখন এক বৃদ্ধ, অদ্ভুত আর প্রায় পাগল মানুষে পরিণত হয়েছে। সে দেবতাদের ঘৃণা করে, কারণ একসময় যাদের জন্য সে মহাশক্তিশালী অস্ত্র তৈরি করেছিল তারাই তাকে ত্যাগ করেছিল। হেফেস্টাস তাদের নিজের গোপন ল্যাবরেটরিতে নিয়ে যায়, আর সেখানে এমন এক সত্য প্রকাশ করে যা শুনে সবাই অবাক হয়ে যায়। টার্টার্সের সেই ভয়ঙ্কর গোলকধাঁধা তৈরি করেছিল সে নিজেই, আর সেই গোলকধাঁধার ভেতরে আছে এক গোপন রাস্তা। কিন্তু সেটা কোনো সাধারণ পথ নয়, ওটা এমন এক জীবন্ত ধাঁধা যে তোমার মনের সঙ্গে খেলা করে। প্রতি মুহূর্তে পথ বদলে যায়, হাজারো দরজা খুলে যায়, আর একটি ভুল দরজা মানেই নিশ্চিত মৃত্যু। অবশেষে তারা পৌঁছে যায় সেই গোলকধাঁধার প্রবেশ পথে। হেফেস্টাস জাদুকরী দরজা খুলতেই হঠাৎ আকাশ ফেটে বজ্রপাত হয়, আর আগুনের মতো গতিতে নেমে আসে এরিস। তার চোখে শুধু হত্যার নেশা। পার্সিয়াস তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু এরিস এত শক্তিশালী যে পার্সিয়াসের আঘাত যেন তার গায়ে লাগে না। এরিস একে একে সৈন্যদের হত্যা করতে শুরু করে। চারিদিকে শুধু রক্ত আর চিৎকার। অ্যান্ড্রোমেডা সাহস নিয়ে তার সামনে দাঁড়ায়, কিন্তু এরিসের এক আঘাতেই সে অনেক দূরে ছিটকে পড়ে। ঠিক তখনই গোলকধাঁধার দরজাটা আবার বন্ধ হতে শুরু করে। হেফেস্টাস মরিয়া হয়ে নিজের অস্ত্র দিয়ে দরজাটা আটকে রাখে। পার্সিয়াসকে বাঁচাতে অ্যাজেনর পেছন থেকে এরিসের উপর আক্রমণ করে। এই বিশৃঙ্খলার মাঝেই হেফেস্টাসের অস্ত্র ভেঙে যায়। অ্যান্ড্রোমেডা দ্রুত ভেতরে ঢুকে পড়ে। তার পেছনে পার্সিয়াস আর অ্যাজেনরও ছুটে যায়, আর তাদের বাঁচানোর জন্য হেফেস্টাস নিজেকে উৎসর্গ করে দেয়। হেফেস্টাস নিজের জীবন উৎসর্গ করে তাদের বাঁচিয়ে দেয়, আর পার্সিয়াস, অ্যান্ড্রোমেডা আর অ্যাজেনর ঢুকে পড়ে সেই ভয়ঙ্কর জীবন্ত গোলকধাঁধার ভেতরে। এটা ছিল টার্টার্সের হৃদয়, একটা এমন জায়গা যেখানে দেয়ালু শত্রু আর পথ নিজেই তোমাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। ভেতরে ঢুকতে পার্সিয়াসের পা পিছলে এক বিপজ্জনক ঢাল বেয়ে নিচের অন্ধকার গহ্বরে পড়ে যায়। চারিদিকে শুধুই অন্ধকার, ঠান্ডা আর অদ্ভুত ফিসফিস শব্দ। সেখানে আগেই উপস্থিত ছিল অ্যান্ড্রোমেডা আর অ্যাজেনর। তিনজন সামনে এগোতে শুরু করে, কিন্তু প্রতিটি মোড়ে রাস্তা পাথরের দেয়ালে বন্ধ হয়ে যায়। মনে হতে থাকে এই গোলকধাঁধা থেকে বের হওয়া অসম্ভব। ঠিক তখনই তাদের চারপাশের দেয়ালগুলো নড়তে শুরু করে। পুরো জায়গাটা যেন জীবন্ত হয়ে ওঠে। দেয়াল সরছে, রাস্তা বদলাচ্ছে, মাটি কাঁপছে, আর মুহূর্তের মধ্যে তারা একটা এমন অংশে পৌঁছে যায় যেখানে প্রতিটা সেকেন্ডেই পথ বদলে যাচ্ছে। টার্টার্স যেন একটা জীবন্ত শয়তান যে তাদের নিয়ে খেলছে। হঠাৎ মাটি ভেঙে যায়। পার্সিয়াস অন্ধকার এক কক্ষে পড়ে যায়, আর সেখানেই শুরু হয় আরেক দুঃস্বপ্ন। অন্ধকারের ভেতর থেকে এক দানব তার উপর আক্রমণ করে। প্রতিবার আঘাত করে আবার ছায়ার মধ্যে মিলিয়ে যায়। পার্সিয়াস ক্লান্ত হয়ে পড়তে থাকে। তারপর অন্ধকার ভেদ করে দানবটা সামনে আসে। মিনোটর, অর্ধেক মানুষ অর্ধেক ষাঁড়, বিশাল শরীর, রক্ত লাল চোখ আর মৃত্যুর মতো গর্জন। দানবটা আবার পার্সিয়াসের দিকে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু এবার পার্সিয়াস নিজের গতি ব্যবহার করে তার এক শিং ভেঙে ফেলে, আর সেই ভাঙা শিং দিয়ে সে মিনোটরের বুক বিদ্ধ করে দেয়। দানবটা গর্জন করতে করতে মাটিতে লুটিয়ে পড়ে, কিন্তু যুদ্ধ শেষ হতেই গোলকধাঁধা আবার রূপ বদলাতে শুরু করে। দেয়াল ভেঙে নতুন রাস্তা তৈরি হয়, মাটি সরে যায়, আর কিছুক্ষণ পর পার্সিয়াস আবার অ্যান্ড্রোমেডা আর অ্যাজেনরের সঙ্গে মিলিত হয়। তারা বুঝতে পারে অবশেষে তারা টার্টার্সের কেন্দ্রে পৌঁছে গেছে। সেখানে বাতাসে বিশাল জাদুকরী শিকলে বন্দী জিউস ঝুলছে। দেবতাদের রাজা আজ সম্পূর্ণ অসহায়। জিউস ধীরে ধীরে এরিসের দিকে তাকায়। তার চোখে অহংকার নেই, আছে শুধু অনুশোচনা। সে বলে, আমি তোমাকে ক্ষমা করেছি ভাই। এই কথা শুনে হেরিস স্তব্ধ হয়ে যায়। জিউস স্বীকার করার জন্য সেই দায়ী। হেরিসের চোখে তখন প্রথমবার নিজের ভুলের অনুতাপ দেখা যায়, কিন্তু ঠিক তখনই বজ্রের মতো এসে হাজির হয় এরিস। তার চোখে শুধু ঘৃণা আর প্রতিশোধ। সে জিউসের নিজের অস্ত্র দিয়েই হেরিসকে হত্যা করতে চায়, কিন্তু জিউস নিজের শেষ শক্তি দিয়েই সেই অস্ত্রকে থামিয়ে দেয়। সে চিৎকার করে বলে, আমি আমার ভাইকে মরতে দেব না। সুযোগ পেয়ে হেরিস এরিসকে ধরে গভীর খাদে লাফিয়ে পড়ে। এদিকে ক্রোনোস জেগে ওঠার একদম কাছাকাছি। চারিদিকে আগুনের কম্পন শুরু হয়ে গেছে। পার্সিয়াস আর তার সঙ্গীরা মরিয়া হয়ে জিউসের শিকল ভাঙার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই বিশাল আগুনে তৈরি হাত তাদের দিকে এগিয়ে আসে। ক্রোনোস জেগে ওঠে। পার্সিয়াস নিজের সমস্ত শক্তি দিয়ে শিকল ভেঙে ফেলে, কিন্তু এরিস আবার ফিরে আসে। সে বিস্ফোরণ ঘটিয়ে অ্যান্ড্রোমেডাকে বাতাসে ছিটকে ফেলে দেয়। শেষ মুহূর্তে পার্সিয়াস তাকে
ধরে বাঁচায়। ঠিক তখন হেডিস এসে এরিসকে থামায়। সে চিৎকার করে বলে, এখান থেকে চলে যাও এখনই। কিন্তু এরিস থামে না। সে পোসাইডনের ত্রিশূল ছিনিয়ে নিয়ে সরাসরি জিউসের দিকে ছুড়ে মারে। ত্রিশূল সোজা জিউসের শরীরে গিয়ে লাগে। পরিস্থিতি ভয়াবহ হয়ে যায়। জিউস বুঝতে পারে তার সময় শেষ শক্তি ব্যবহার করে সে সবাইকে পাতাল থেকে বের করে দেয়। বিস্ফোরণের আলোয় পুরো টার্টার্স কেঁপে ওঠে। এখন জিউস মৃত্যুর দ্বার প্রান্তে। সে পার্সিয়াসকে বলে, ক্রোনোসকে মারার একটাই উপায় আছে, স্পিয়ার অফ ট্রায়াম, একটা মহা অস্ত্র যা তৈরি হবে জিউসের থান্ডার বোল্ট, পোসাইডনের ত্রিশূল আর হেরিসের অস্ত্র একত্র করলে। কিন্তু সমস্যা হলো থান্ডার বোল্ট এখনো এরিসের কাছে। পার্সিয়াস এবার সিদ্ধান্ত নেয় শেষ যুদ্ধ তাকে একাই লড়তে হবে। সে অ্যান্ড্রোমেডা আর অ্যাজেনরকে বলে ক্রোনোসকে কিছু সময়ের জন্য আটকে রাখতে আর নিজে বেরিয়ে পড়ে এরিসের মুখোমুখি হতে। ঠিক তখনই পৃথিবী কেঁপে ওঠে। এক বিশাল বিস্ফোরণে পুরো যুদ্ধক্ষেত্র আগুন আর ধোঁয়ায় ঢেকে যায়। অ্যান্ড্রোমেডা বুঝতে পারে ক্রোনোস এসে গেছে। আগুনের গোলা আকাশ থেকে পড়তে থাকে আর প্রতিটি আগুনের গোলা থেকে বেরিয়ে আসে ভয়ঙ্কর যোদ্ধা মাখায়। তাদের তলোয়ারের এক একটা আঘাতে সৈন্যরা মুহূর্তেই মারা পড়ছে। যুদ্ধক্ষেত্রটা গণহত্যায় পরিণত হয়। অন্যদিকে পার্সিয়াস পৌঁছে যায় এক প্রাচীন মন্দিরে। সেখানে আগে থেকেই দাঁড়িয়ে আছে এরিস। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো হেলিয়াসও সেখানে বন্দী। এরিস ধীরে ধীরে বলে, আজ তোমাকে তোমার ছেলের সামনেই মারবো, যাতে সে বুঝতে পারে বাবাকে হারানোর কষ্টটা কেমন। এরপর শুরু হয় দুই ভাইয়ের শেষ যুদ্ধ। পার্সিয়াস সর্বশক্তি দিয়ে আক্রমণ করে, কিন্তু এরিস অনেক বেশি শক্তিশালী। সে পার্সিয়াসকে নির্মমভাবে আঘাত করতে থাকে, দেয়ালে ছুঁড়ে ফেলে, মাটিতে আছাড় মারে। মনে হয় পার্সিয়াস এবার সত্যি হেরে গেছে। এরিস যখন ফিরে হেলিয়াসের দিকে এগোয়, ঠিক তখনই একজন বাবার শেষ শক্তি জেগে ওঠে। পার্সিয়াস পেছন থেকে এসে এরিসকে ধরে ফেলে আর নিজের ছুরি তার বুকের মধ্যে ঢুকিয়ে দেয়। তারপর সে জিউসের থান্ডারবোল্ট এরিসের শরীরে প্রবেশ করিয়ে দেয়। বিদ্যুতের বিস্ফোরণে এরিস চিৎকার করতে থাকে আর কয়েক মুহূর্তের মধ্যে সে স্থায়ী হয়ে বাতাসে মিলিয়ে যায়। নিজের ভাইকে হত্যা করে পার্সিয়াসের চোখেও জল চলে আসে। এখন তার হাতে তিনটি মহা অস্ত্র। সে এগুলো একত্র করে আর জন্ম নেয় স্পিয়ার অফ ট্রায়াম, দেবতাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। ঠিক তখনই হেডিস ফিরে আসে। সে জিউসের পাশে হাঁটু গেড়ে বসে ধীরে বলে, আমি তোমাকে ক্ষমা করেছি ভাই। তারপর সে নিজের অর্ধেক শক্তি জিউসকে দিয়ে দেয়। জিউসের ক্ষত সেরে যায়। সে আবার তরুণ হয়ে ওঠে। দুই ভাইয়ের পুনর্মিলন যেন অন্ধকারের মাঝেও নতুন আশার জন্ম দেয়। এরপর শুরু হয় চূড়ান্ত যুদ্ধ। জিউস আর হেডিস একসঙ্গে ক্রোনোসের দানবদের ধ্বংস করতে থাকে আর শক্তির সামনে দানবগুলো যেন মশার মতো উড়ে যাচ্ছে। কিন্তু ঠিক তখনই মাটি ফেটে বেরিয়ে আসে ক্রোনোস। তার আকার এত বিশাল যেন পাহাড়ও তার সামনে ছোট লাগে। তার শরীর জ্বলন্ত লাভায় তৈরি। প্রতিটি পদক্ষেপে পৃথিবী কেঁপে ওঠে। জিউস আর হেডিস একসঙ্গে আক্রমণ চালায়, কিন্তু ক্রোনোস এক আঘাতেই পুরো পাহাড় ধ্বংস করে দেয়। চারিদিকে আগুনের ঝড় শুরু হয়। এই বিশৃঙ্খলার মাঝে পার্সিয়াস এগিয়ে যেতে থাকে। পেগাসাস তার সঙ্গে উঠছে। আগুন, বিস্ফোরণ আর মৃত্যুর মাঝ দিয়েও সে থামে না, কারণ এবার শুধু পৃথিবী নয়, তার ছেলের ভবিষ্যৎও তার হাতে। জিউস আর হেডিস বুঝতে পারে পার্সিয়াসকে ক্রোনোসের কাছে পৌঁছানোর সুযোগ করে দিতে হবে। তারা নিজেদের সমস্ত শক্তি একত্র করে ক্রোনোসের উপর আঘাত করে। ক্রোনোস কয়েক সেকেন্ডের জন্য মুখ খুলে ফেলে। এটাই সুযোগ। পেগাসাসকে নিয়ে পার্সিয়াস সরাসরি আগুনের ভিতর ডাইভ দেয়। সে স্পিয়ার অফ ট্রায়াম নিয়ে ক্রোনোসের মুখের ভিতর ঢুকে পড়ে। তারপর পুরো শক্তি দিয়ে অস্ত্রটা ক্রোনোসের শরীরের গভীরে গেঁথে দেয়। মুহূর্তের মধ্যে বিদ্যুৎ পুরো দানবটার শরীরে ছড়িয়ে পড়ে। তার লাভার শরীর ভেতর থেকে ফেটে যেতে শুরু করে। ক্রোনোস চিৎকার করতে থাকে আর তারপর এক মহা বিস্ফোরণে তার বিশাল দেহ টুকরো টুকরো হয়ে আকাশে ছড়িয়ে পড়ে। মহাপ্রলয়ের সমাপ্তি ঘটে। যুদ্ধ শেষ। অ্যান্ড্রোমেডা আর তার সৈন্যরা আনন্দে চিৎকার করে ওঠে। আর কিছুক্ষণ পর ধোঁয়ার ভেতর থেকে জীবিত বেরিয়ে আসে পার্সিয়াস। অ্যান্ড্রোমেডার চোখে তখন স্বস্তি আর ভালোবাসা একসঙ্গে ঝলসে ওঠে। পার্সিয়াস জিউসের কাছে যায়। জিউস ধীরে তার মুখে হাত রেখে বলে, আমি তোমাকে নিয়ে গর্বিত ছেলে। মৃত্যুর মুহূর্তেও তার মুখে হাসি ছিল, কারণ সে তার ছেলের মধ্যে সেই মানুষটাকে দেখতে পেরেছিল যা সে নিজে কখনো হতে পারেনি। হেডিসও এখন সাধারণ মানুষের মতো বুড়ো হয়ে গেছে। সে ধীরে বলে, এখন দেবতাদের যুগ শেষ, এখন পৃথিবী তোমাদের। শেষে শিবিরে ফিরে পার্সিয়াস অ্যান্ড্রোমেডার দিকে তাকায়। সে কিছু বলতে চায়, কিন্তু থেমে যায়। অ্যাজেনর মুচকি হেসে তাকে সামনে ঠেলে দেয়। পার্সিয়াস এগিয়ে যায় আর কিছু বলার আগে অ্যান্ড্রোমেডাকে চুমু খায়। অ্যান্ড্রোমেডাও ধীরে হাসে। মনে হয় এই মুহূর্তটার জন্য সে অনেক দিন অপেক্ষা করেছিল। সিনেমার শেষ দৃশ্যে আমরা দেখি পার্সিয়াস তার ছেলে হেলিয়াসকে নিজের তলোয়ার তুলে দিচ্ছে। সে বলে, তোমার রক্তে দেবতাদের শক্তি আছে, কিন্তু মনে রেখো এই শক্তি সবসময় মানুষের মঙ্গলের জন্য ব্যবহার করতে হবে। আর এভাবেই শেষ হয় ওয়ার্থ অফ দ্য টাইটান্স এর এক মহাকাব্যিক, আবেগময় আর দম বন্ধ করা গল্প।